2025 সালের ডিসেম্বরে বেজিং সফর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2026 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের চীন সফরের পরিকল্পনা রয়েছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে চীনের দিকে ঝুঁকছে, কিন্তু বাস্তবে বিষয়টি ততটা সহজ নয়। এই সফরগুলো মূলত কৌশলগত জোট পরিবর্তন নয়, বরং অর্থনৈতিক স্বার্থ ও নিরাপত্তার ভারসাম্য রক্ষার চেষ্টা। পশ্চিমা দেশগুলো এখন এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে যেখানে তারা একসঙ্গে দুই দিকেই থাকতে বাধ্য। একদিকে চীন, বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চীনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে অর্থনৈতিক স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি। অন্যদিকে নিরাপত্তার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো এখনও যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। চীনের উত্থান এবং রাশিয়ার সামরিক আগ্রাসনের মতো হুমকির মুখে যুক্তরাষ্ট্রই তাদের প্রধান নিরাপত্তা অংশীদার। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো এখন একটি তৃতীয় পথ অনুসরণ করছে। তারা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখছে, কিন্তু নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকছে। চীনের সঙ্গে এই ঘনিষ্ঠতা কোনো নতুন জোটের সূচনা নয়, এটি মূলত অর্থনৈতিক ঝুঁকি কমানো এবং বিকল্প তৈরির চেষ্টা। উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ার কথাই বলা যেতে পারে। তারা চীনা কোম্পানির কাছে দেওয়া ডারউইন বন্দর পুনরুদ্ধার করেছে, তবে নিরাপত্তার বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘমেয়াদী ও প্রাতিষ্ঠানিক। ইউরোপীয় দেশগুলো ন্যাটোর মাধ্যমে, আর কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড 5 আইস জোটের মাধ্যমে যৌথ সামরিক ও গোয়েন্দা সহযোগিতা করছে। নিরাপত্তা নিয়ে তারা চীনের ওপর কম নির্ভরশীল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই এই ভারসাম্য আরও জটিল হয়ে ওঠে। ট্রাম্প ইউরোপ ও কানাডার মতো মিত্রদের ওপর শুল্ক আরোপ করেন, কঠোর ভাষায় সমালোচনা করেন এবং বাণিজ্য যুদ্ধ দীর্ঘায়িত করেন। ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা আন্তর্জাতিক ব্যবস্থার উপর আস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ে। দাভোসে এক বক্তৃতায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এখন ভেঙে পড়েছে। বিশ্ব এখন এমন জায়গায় যাচ্ছে যেখানে শক্তিশালী দেশ যা চায় তাই করবে, আর দুর্বল দেশ মানতে বাধ্য। আর পশ্চিমা নেতাদের এই হতাশাই চীনকে নতুন সুযোগ এনে দিয়েছে। বেইজিং দ্রুত এই পরিস্থিতি কাজে লাগিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়তে শুরু করেছে। পশ্চিমা দেশগুলোর চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুধু অর্থনীতি বা নিরাপত্তার কারণে নয়, এর পেছনে আছে ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক আদর্শ। ইউরোপ, কানাডা ও অস্ট্রেলিয়া নিজেদের পশ্চিমা বিশ্বের অংশ মনে করে। তাদের গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক ব্যবস্থা এবং প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে মিল রাখে। অন্যদিকে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি ও একদলীয় রাজনৈতিক ব্যবস্থা পশ্চিমা দেশগুলোর কাছে একটি বড় চ্যালেঞ্জ। তাই অর্থনৈতিক সহযোগিতা থাকলেও তারা চীনকে নিরাপত্তা অংশীদার হিসেবে গ্রহণ করতে দ্বিধা করে। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশীয় দেশগুলোর ক্ষেত্রেও একই বাস্তবতা। চীনের সঙ্গে বড় বাণিজ্য অংশীদার, তবে নিরাপত্তার জন্য এখনো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল তারা। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানিগুলো চীনে ব্যবসা চালিয়ে গেলেও একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ গবেষণা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, কারণ তারা মনে করে চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী, তাদের প্রযুক্তি, বিরল খনিজ এবং উৎপাদনে বড় প্রভাব রয়েছে। তবু
তারা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী নিরাপত্তা জোট তৈরি করতে পারেনি। পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছরের, যার মধ্যে সামরিক মহড়া, শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক অন্তর্ভুক্ত। তাই এই আস্থা সহজে বদলানো সম্ভব নয়। পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছে না, আবার চীনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করছে না। তারা মূলত দুই শক্তির মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে। এতে হিসাব স্পষ্ট, চীনের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সুবিধা দেয় আর যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট নিরাপত্তা নিশ্চিত করে। এই কারণে পশ্চিমা দেশগুলোর এই কৌশলকে অনেকে বাস্তববাদী পদক্ষেপ হিসেবে দেখছেন, যেখানে বন্ধুত্ব নয়, স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।